নমস্কার। লা মের বুকসের উদ্যোগে আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রী অরবিন্দের সাবিত্রী কাব্যের দ্য বুক অফ বিগিনিংস অর্থাৎ বুক 1 তার থার্ড ক্যান্টো, তৃতীয় ক্যান্টো, The Yoga of the Soul's Release, The Yoga of the King, The Yoga of the Soul's Release, অন্তরাত্মার মুক্তি সাধনা, রাজার সাধনা, সেই অংশে রয়েছি। আমরা 30 পাতা তার কন্টিনিউয়াস লাইন মার্কিংয়ে 301st লাইন, 301 নম্বর পংক্তি থেকে আজকে আমরা পড়ব। আগের দিনে দুটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা পেয়েছিলাম। এক জায়গায় মানব চেতনা থেকে, তার একেবারে নিশ্চেতনার গহ্বর থেকে যেন উঠে যাচ্ছে কোনো একটা প্রশ্ন, উঠে যাচ্ছে একটা সন্ধিৎসা, এবং এই যে সন্ধিৎসা মানব চেতনার ভেতরকার যে নিশ্চেতনা তার গহ্বর থেকে উঠে যাচ্ছে তা খুব স্পষ্ট নয়। সেটি যেন খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না, সেটি যেন খুব পরিষ্কার করে উচ্চারিত হচ্ছে না। তার মধ্যে দিয়ে যে প্রশ্নটি উত্থাপিত হওয়ার সেটিও যেন খুব নিশ্চিতভাবে, খুব যুক্তিসঙ্গতভাবে তৈরি করা হয়নি, এই রকম কিছু। অর্থাৎ আমি চাইছি, এইটুকু আমি বুঝি, কিন্তু ঠিক কী চাইছি সেটা বুঝছি না, স্পষ্ট নয় আমার কাছে। কেন না, যেহেতু সেটি আসছে নিশ্চেতনার সাবকনশিয়াস মগ্ন চেতনার গহ্বর থেকে, এবং সেটি কিভাবে আসছে, তার অরিজিন কোথায়? প্রাইমাল ইগনোরেন্স, অর্থাৎ আমাদের অস্তিত্বের একেবারে গভীরে, যাকে আমরা নিশ্চেতনা বলি। আসলে নিশ্চেতনা বলি এই কারণে যে তার ভেতরে যা আছে সেগুলো আমরা জানতে পারছি না। সেইটিকে, সেই তার ভেতরকার সম্পদকে জানবার জন্যে যেন সেখান থেকে একটি স্পন্দনকে তুলে দেওয়া হচ্ছে। রোজ উঠে আসছে সেই স্পন্দন। সেই যে স্পন্দনটি উঠে যাচ্ছে তার ভেতরে যেহেতু একটা শুদ্ধ সন্ধিৎসা রয়েছে, সেই জন্য তার উত্তরও পাওয়া যাচ্ছে। সেই উত্তরটিকেও কবি বলেছেন যে লাইটনিং নেক অ্যান্ড থান্ডার্স উইংস, যেন একটা অত্যন্ত শক্তিশালী পাখির মতো সেই উত্তর নেমে আসছে, স্টুপড, সুদূর আকাশ থেকে, অর্থাৎ চেতনার উচ্চতম জায়গা থেকে সেই স্পন্দন নেমে আসছে। এবং নেমে আসছে কিসের মধ্যে দিয়ে? যেন একটি উজ্জ্বল স্তোত্রের মধ্যে দিয়ে। সেই উজ্জ্বল স্তোত্র যা ব্যাখ্যাতীত, যা বর্ণনাতীত, সেই দিব্যত্বের পরিচয় আমাদের কাছে বহন করে নিয়ে আসছেন। এবং এই যে হিম, এটি যেন একটি স্বর্গীয় সঙ্গীতের মতো, যা অতিচেতনার আলোকময় যে ক্ষেত্র, সেইখান থেকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। অশ্বপতি তার চেতনাতে এই অ্যান্থেম অফ দি সুপারকনশিয়েন্ট লাইট বা হিম অফ দি ইনএক্সপ্রেসিবল, এইগুলিকে অন্তরে উপলব্ধি করছেন। এবং যখনই এটি এসে পৌঁছচ্ছে, তখনই অশ্বপতির চেতনায় সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। All was revealed there, none can here express. অশ্বপতি দেখছেন যে সেই যে ঊর্ধ্ব চেতনা, যেখান থেকে সেই রেসপন্স এসে পৌঁছচ্ছে, সেখানে সব কিছু উন্মুক্ত হয়ে রয়েছে, যা এখানে পরিপ্রকাশিত হতে পারছে না। যা সমস্ত দৃষ্টি, যা সমস্ত স্বপ্ন, যা সমস্ত প্রতীকী কাহিনী,
যেগুলি ভেতর দিয়ে সত্যের উন্মোচন, অথবা যা সব প্রতীক, যা বাস্তব তার থেকে অনেক বেশি সত্য যার ভেতরে রয়েছে, অথবা এমন সব সত্য যাকে সুপারন্যাচারাল অর্থাৎ অতিচেতনার যে সিল, অতিচেতনার যে অনুমতি, সেইটি নিয়ে চলে আসতে হয়েছে, সেই সব কিছু অশ্বপতি তাঁর চেতনায় দেখতে পাচ্ছেন। এইরকম একটা জায়গা থেকে আমাদের পাঠ শুরু হচ্ছে আজকে। Immortal eyes approached and looked in his, and beings of many kingdoms neared and spoke. The ever-living, whom we name as dead, could leave their glory beyond death and birth to utter the wisdom which exceeds all phrase. এই যে শুদ্ধ অবহিতি, পিওর পারসেপশন, যেটি একটি অমূল্য দানের মতন এসেছে ঊর্ধ্ব চেতনা থেকে অশ্বপতির অন্তরাত্মায়, তার সাহায্যে অশ্বপতি এই যে পার্থিবতার ভেতরকার যে জড় জগৎ, এর মধ্যে যে জড়ত্বের আবরণ রয়েছে, অর্থাৎ যাকে আমরা বাইরের দিক থেকে জড় বলছি, জড় ছাড়া অন্য কোনো রূপই যা আমাদের কাছে প্রকাশিত নয়, সেই জড়ত্বের অন্তরালে রয়েছে সত্য, যাকে ওই জড়ত্ব যেন আবরণের মতো ঢেকে রেখেছে। অশ্বপতি এই নবলব্ধ জ্ঞানের সাহায্যে জড়ত্বের আবরণকে উন্মোচন করে তার ভেতরকার যে সূক্ষ্ম জগৎ, সেইটি দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। এবং তিনি দেখছেন যে এই জড়ত্বের মধ্যে, এই নশ্বরতার মধ্যে অমরত্বের অস্তিত্ব বাস করছেন। তাদের অসাধারণ সুন্দর সমস্ত মুখাবয়ব, অমর দৃষ্টি, এইসব নিয়ে তারা যেন এগিয়ে আসছেন, এই অমর অস্তিত্বরা, এবং রাজার দৃষ্টিতে তাদের দৃষ্টি স্থাপন করছেন। এই সমস্ত যে অস্তিত্বরাজি, যারা অন্তরের নানান যে লোক, নানান যে কিংডমস, অন্তরের ভেতরকার যে চেতনার নানান স্তর, সেখান থেকে আসছেন, তারা সব রাজার একদম কাছাকাছি এসে পৌঁছতে পারছেন এবং রাজার সঙ্গে কথা বলছেন। তারা কেন না, রাজার চেতনা এদের এই সূক্ষ্মত্বের সঙ্গে মিলে গিয়েছে। এই যারা দেখা করতে আসছেন রাজার সঙ্গে, যাদের সঙ্গে রাজার যোগাযোগ হচ্ছে, তাদের মধ্যে কারা রয়েছেন? কবি এখানে বলেছেন এভার লিভিং, যারা চিরস্থায়ী, চিরজীবী, সেই সব অস্তিত্ব। বাইরের দিক থেকে তারা একসময় অস্তিত্ব রক্ষা করেছিলেন এই পৃথিবীতে মানুষী রূপ নিয়ে, কিন্তু তারা সেই মানুষী রূপ ছেড়ে, তাদের ওই নশ্বর দেহ ছেড়ে চলে গেছেন। আমরা মনে করেছি যে তারা বোধহয় মৃত, তাদের আর অস্তিত্ব নেই। তারা তাদের যে মহিমা, সেইটি যেন পরিত্যাগ করে চলে গেছেন। যতদূর উচ্চ স্তরই হোক না কেন, সেখানে তারা বাস করছেন আসলে। অর্থাৎ তারা যে চলে গেছেন তা নয়, হয়তো তাদের যে দেহ ধারণ করে কিছুদিন এই পৃথিবীতে কাটিয়েছিলেন সেই কাল শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে তারা চলে গেছেন দূর চেতনার জগতে। এবং সেখানে তারা কোথায় বাস করছেন? বিয়ন্ড ডেথ অ্যান্ড বার্থ, জীবন এবং মৃত্যুর সীমানার ভেতরে আমাদের যেই অস্তিত্ব, তার অনেক ঊর্ধ্বে তারা বাস করছেন। তারা সব দেখা করতে আসছেন রাজা অশ্বপতির সঙ্গে। কেন না, অশ্বপতির ভেতরে ওই পার্থিব, নিতান্তই পার্থিবত্বের যে আবরণ, সেটি অপসৃত হয়েছে এবং রাজা তার ওই উন্নত সূক্ষ্ম চেতনায় তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন। সেই জন্যে তারা এসেছেন। অশ্বপতি যাননি সেই অতি উচ্চ অমর স্তরে, তারা নেমে এসেছে।
কেন? না, রাজার সঙ্গে কথা বলবার জন্যে। টু আটার কথাটি এখানে রয়েছে, অর্থাৎ টু আটার দ্য উইজডম উইচ এক্সিডস অল ফ্রেজ। আটার মানে টু এক্সপ্রেস, টু সে, তাকে বলবার জন্যে, উচ্চারণ করে বলবার জন্যে। কি বলবেন? দ্য উইজডম উইচ এক্সিডস অল ফ্রেজ, সেই জ্ঞানকে দেবেন। টু হ্যান্ড দ্য নলেজ ওভার টু দ্য কিং, রাজাকে সেই জ্ঞান হস্তান্তর করবেন। যে জ্ঞান কীরকম? which exceeds all phrase, সমস্ত রকম বাক্যবন্ধকে তা অতিক্রম করে যায়। অর্থাৎ যত রকম বাক্যবন্ধই হোক না কেন, তার ভেতর দিয়ে আমরা ওই প্রজ্ঞাকে, দিব্য প্রজ্ঞাকে দেখতে পাই না। তো সেই কথাটি বলবার জন্যে ওই সূক্ষ্ম শরীরে অমরত্বের যে অস্তিত্ব তাদের নেমে আসতে হয়েছে। ফ্রেজ হচ্ছে আমরা যাকে বলি একটা সিকোয়েন্স অফ ওয়ার্ডস উইদিন আ সেন্টেন্স। একটি বাক্যের ভেতরে কতকগুলো শব্দকে নিয়ে তৈরি একটি বাক্যাংশ, যা, যে প্রজ্ঞা, যে জ্ঞান এই সমস্ত অমরত্বের বা অস্তিত্ব যাদের, তারা সেই জ্ঞান রাজাকে দিচ্ছেন। এবং এগুলি কীরকম? এগুলি হচ্ছে অনেক বেশি গভীর, অনেক বেশি সত্য, যা আমরা এই পৃথিবীতে দেখি তার থেকে। শ্রী অরবিন্দ 1908 সাল থেকে 1909 সাল পর্যন্ত কারাগারে ছিলেন। এই সময়ে যে আশ্চর্য ঘটনাটি ঘটেছিল তার জীবনে, যেটি তিনি পরবর্তীকালে বলেছেন, নিজেই বলেছেন যেটি, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের যে অন্তরাত্মা, যে স্পিরিট অফ স্বামী বিবেকানন্দ, যিনি ততদিনে তাঁর পার্থিব শরীর ত্যাগ করে গেছেন, সেই স্পিরিট অফ স্বামী বিবেকানন্দ, স্বামীজির অন্তরাত্মা, সেটি তো অমর, অবিনশ্বর, সেইটি এসেছিল। সেইটি শ্রী অরবিন্দের কাছে নিয়মিত আসত, 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ কি তার বেশি ধরে তার কাছে আসত। শ্রী অরবিন্দ বলেছেন যে হি কেম উইথ আ স্পেসিফিক পারপাস অ্যান্ড হি কেপ্ট কামিং টিল হি হ্যাড মেড মি আন্ডারস্ট্যান্ড। নিয়মিত আসতেন এবং শ্রী অরবিন্দকে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সম্পাদন করবার জন্যে উপদেশ দিতেন। যতক্ষণ পর্যন্ত না সমস্ত ব্যাপারটি শ্রী অরবিন্দ বুঝে নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিয়মিতভাবে স্বামীজির অন্তরাত্মার সঙ্গে শ্রী অরবিন্দের সাক্ষাৎকার ঘটত। কি বোঝাতে চেয়েছিলেন শ্রী অরবিন্দকে? এটা ছিল দ্য প্রিন্সিপল অফ দি হায়ারার্কি অফ দ্য প্লেনস অফ এক্সিস্টেন্স। অর্থাৎ এই যে অস্তিত্ব, তার ভেতরে যে নানান রকম স্তর রয়েছে, এই অস্তিত্ব আসলে চেতনার পরিপ্রকাশ। এই চেতনার বিভিন্ন স্তর আছে, যেটি নিম্নতম বা জড়তম স্তর, সেইটি আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান। কিন্তু এই চেতনার যে ঊর্ধ্বতর স্তর ক্রমশ উপরের দিকে উঠে গেছে, সেই স্তরগুলি তত্ত্বগতভাবে, সেই স্তরগুলির বিষয়ে শ্রী অরবিন্দকে জানানোর জন্যে স্বামীজির অন্তরাত্মা এসেছিলেন। এবং এই বিষয়টির ওপর ভিত্তি করে, স্বামীজির কাছ থেকে যা শোনা গেল সেই বিষয়টির ওপর ভিত্তি করে শ্রী অরবিন্দ পরবর্তীকালে তার নিজের যে অভিজ্ঞতা, অর্থাৎ একেবারে অতিমানস পর্যন্ত যে অভিজ্ঞতা, সেইটি অর্জন করেছেন। শ্রী অরবিন্দ যেন সেই অভিজ্ঞতাকে এইভাবে আমাদের কাছে ব্যাখ্যা করছেন। Immortal eyes approached and looked in his, and beings of many kingdoms sneered and spoke. The ever-living, who name as dead, could leave their glory beyond death and birth to utter the wisdom which exceeds all phrase.
সেই যে আটার উইজডম, চূড়ান্ত পরাজ্ঞান, যেটি সমস্ত রকম বাক্যবন্ধের উত্তরণে গেলে তবে পাওয়া যায়, সেইখানকার অবিনশ্বর আত্মা তারা যেন রাজার কাছে এসেছেন। দ্য কিংস অফ ইভিল অ্যান্ড দ্য কিংস অফ গুড, appellants at the reason's judgment seat, proclaimed the gospel of their opposites, and all believed themselves spokesmen of God. The gods of light and titans of the dark battled for his soul as for a costly prize. আমরা যখন সূক্ষ্ম জগতের সঙ্গে সংস্পর্শে আসি, বিশেষত যদি আমাদের ভেতরে একটা অতি উচ্চ পারপাস, উদ্দেশ্য থাকে, আমরা ক্রমশ সচেতন হয়ে উঠি। কিসের বিষয়ে? না, পরস্পর বিরোধী সমস্ত শক্তি তারা আমাদের চেতনাকে অধিকার করতে চাইছে। এই যে সব শক্তি, এরা কোথা থেকে আসছে বা এরা কি? এরা হচ্ছে বিইংস অফ মেনি কিংডমস, অর্থাৎ নানান রাজত্ব, তাদের সব অস্তিত্ব। রাজত্ব মানে চেতনার বিভিন্ন স্তর, সেখান থেকে আসা চেতনার বিভিন্ন অংশ, এইগুলি সব আমাদের যেন, এরা হচ্ছে সব শক্তি যারা আমাদের তুলে নিতে চায়। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক, অন্য শক্তি আছে যারা আমাদের এই পার্থিবতার সঙ্গে টেনে ধরে রাখতে চায়। দ্য কিংস অফ ইভিল অ্যান্ড দ্য কিংস অফ গুড, একদিকে যা ভালো তার একটা আকর্ষণ, আরেকদিকে যা খারাপ তার একটা আকর্ষণ। এই মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। এই মন্দ ভালোর দ্বন্দ্ব, এটি যেন নিরন্তর আমরা অনুভব করি আমাদের ভেতর চলছে। শ্রী অরবিন্দ বলছেন এরা কীরকম? অ্যাপেলেন্টস অ্যাট দ্য রিজনস জাজমেন্ট সিট। রিজন অর্থাৎ আমাদের এই মন চেতনার যে রাজত্ব, সেখানে জাজ যিনি, বিচারক যিনি, তিনি বসে আছেন যে বিচারাসনের ওপরে, সেই বিচারাসনটির নির্মিতি হচ্ছে সম্পূর্ণ যুক্তি দিয়ে, এবং উভয়েই নিজেদের এস্টাবলিশ করবার জন্যে, নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্যে, যাকে আমরা ভালো বলছি, যাকে আমরা মন্দ বলছি, তারা প্রত্যেকেই সেরকম যুক্তি দিচ্ছে। যুক্তি বসে আছেন সেখানে একজন বিচারক হিসেবে, এবং এই সব অস্তিত্ব আসছেন আর নিজেদের কেসকে যেন প্রমাণ করতে চাইছেন, যাতে জাজ যিনি, অর্থাৎ এই রিজন, তিনি যাতে উভয় পক্ষেরই, এ পক্ষ চাইছেন আমার পক্ষে রায় যাক, ও পক্ষ চাইছেন আমার পক্ষে রায় যাক, তো এই রকম ভাবে একটা যেন বিচার চলছে। অর্থাৎ যে ভালো, তার তো অনেক কথা বলবার আছে। হ্যাঁ, আমি মানুষকে, চেতনাকে একটা এরকম উচ্চতর স্তরে নিয়ে যাচ্ছি। যে খারাপ, সে বলছে কেন নিচের স্তরে নয়। তো এই রিজন বিচার করবেন, এদের দুজনের ভেতরে রিজন বিচার করবেন, যুক্তি যেন কোনটাকে সাপোর্ট করবে। এই প্রত্যেকটি অস্তিত্ব, দুজনের এই প্রত্যেকটি, দুই অস্তিত্বের প্রত্যেকেই একেবারে ভগবানের প্রতিনিধি হিসেবে, ভগবানের মুখপত্র হিসেবে এমনভাবে যুক্তি সাজিয়ে প্রেজেন্ট করছেন নিজেদের, যেন তারাই ভগবানের প্রতিনিধি, তারাই ভগবানের মুখপত্র। এবং এই অস্তিত্বের অন্তরালে কারা রয়েছেন? দেবতারা রয়েছেন, কসমিক পাওয়ার্স, মহাবৈশ্বিক শক্তি। আলোর যেমন মহাবৈশ্বিক শক্তিরা আছেন, অন্ধকারেরও তেমনি মহাবৈশ্বিক শক্তিরা রয়েছে। এবং এরা দুজন যেন লড়াই করছে। কেন লড়াই করছে? ফর হিজ সোল অ্যাজ ফর কস্টলি প্রাইজ। কে এই অন্তরাত্মার দখল নিতে পারে,
একটা ভীষণ মূল্যবান পুরস্কার হিসেবে সে যেন এই অন্তরাত্মাকে পাবে। আমরা প্রতি মুহূর্তে এই দোলাচলের মধ্যে থাকি। ভালো এবং মন্দ, ডিভাইন এবং নন ডিভাইন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, লাইট অ্যান্ড ডার্কনেস, উভয়ই চাইছে আমাদের চেতনার অধিকার। এই টানাপোড়েনের ভেতরে মানুষ এগিয়ে চলেছেন। অশ্বপতি হচ্ছেন এমন একজন মহান অস্তিত্ব যাকে they would all like to have him on their side. এরা সকলেই যাকে চাইছেন। অশ্বপতি সেই জন্যে তার অভিজ্ঞতাতে আসছে যে এই বিপরীতমুখী শক্তিদের একটা লড়াই যেন তাকে জেতবার জন্যে। In every hour lost from the fever of time, there rose a song of new discovery, a boatwang's hum of young experiment. অশ্বপতির কাছে এটি হচ্ছে একটি সময়, এমন এক সময় যখন ইন্টেন্স এক্সপিরিয়েন্স, অত্যন্ত গভীর এবং জোরালো সব অভিজ্ঞতা এবং অত্যন্ত গভীর এবং জোরালো সব অ্যাডভেঞ্চার অর্থাৎ অভিযান, তার সময় যেন প্রতিটি বয়ে যাওয়া কালখণ্ডের সঙ্গে তীরের মতো, প্রতিটি মানে কাল যেন বয়ে চলেছে একেবারে তীরের মতো। কীরকম তীর? যা সময়ের তুন থেকে বেরিয়েছে, অর্থাৎ মহাকালের তুন থেকে যেন খণ্ডকাল বেরিয়েছে, বেরিয়ে এসে চলেছে। এবং কীরকমভাবে আমরা সবাই জানি, তুন পিঠে থাকে, সেখান থেকে একটি তীরকে বার করে নিয়ে ওই ধনুকে রোপণ করে তাকে মুক্ত করে দেওয়া হয়। এই যে কুইভার শব্দটি, এইটি একটা অন্য অর্থ বহন করে। এই কুইভারের আরেকটি অর্থ হচ্ছে যে স্মল মুভমেন্ট, কুইভারিং, সেম স্পেলিং, সেম প্রনাউন্সিয়েশন, কিন্তু এর আরেকটি অর্থ আছে। কুইভারিং শব্দের মানে হচ্ছে খুব মৃদু মৃদু মুভ করছে যা, খুব মৃদু মুভ করছে যা, তা হচ্ছে কুইভারিং। তো অশ্বপতির কাছে এটা সেই মহাকাল যখন একজন আর্চার, একজন তীরন্দাজ, তিনি একের পর এক স্বরকে তার ওই তুনির থেকে বার করে নিক্ষেপ করছেন, যেন এক একটি ঘণ্টা সেইভাবে চলে যাচ্ছে। এবং এই প্রত্যেকটি ঘণ্টা যে কেটে যাচ্ছে, লুজড ফ্রম দ্য কুইভার অফ টাইম, মানে ওই তুনির থেকে, মহাকালের তুন থেকে যেমন এক একটি খণ্ডকাল বেরিয়ে চলে যাচ্ছে, এই যে ধনুর যেটাকে আমরা বলি ধনুকের ছিলে, সেইটি স্ট্রিং অফ দ্য বো, সেইটি কম্পিত হচ্ছে, ভাইব্রেট করছে, এবং এই কম্পনের সঙ্গে সঙ্গে একটা উত্তেজনাকার শব্দ শোনা যাচ্ছে, যাকে আমরা টঙ্কার বলি। পিনাকেতে লাগে টঙ্কার। প্রতিবার যখন একটি স্বর নিক্ষিপ্ত হচ্ছে ধনু থেকে, সেই ধনুর যে সূত্র, সেইখানে একটা করে ঝঙ্কার উঠছে। আ সং অফ নিউ ডিসকভারি। কি অসাধারণ এই জায়গাটি! অর্থাৎ প্রতি খণ্ডকালের মধ্যে আমরা একটি জায়গা থেকে, মানে একটি সময় থেকে কালান্তরে যেই যাচ্ছি, যদি আমাদের ভেতরে সেই নবচেতনার আলোকের স্পর্শ আমরা পাই, তাহলে স্বভাবতই একটা নতুন ডিসকভারি হবে, নতুন একটা আবিষ্কার হবে। এইটা হচ্ছে আ সং অফ নিউ ডিসকভারি। এই যে টুয়াং অফ দ্য বো,
দ্য হাম অফ দি ভাইব্রেটিং স্ট্রিং, কত রকমভাবে বলছেন। এই টঙ্কারের ভেতর দিয়ে যেন একটা হাম উঠছে, কিসের না ওই সুতোটা যে ভাইব্রেট করছে তার একটা শব্দ আসছে, সেই শব্দ যেন সঙ্গীত। কিসের সঙ্গীত না নতুন আবিষ্কারের সঙ্গীত, যেটি আ থ্রিলিং সং অফ ইয়াং এক্সপেরিমেন্ট। প্রতি মুহূর্তে অশ্বপতি নতুন কিছু অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে আসছেন। অর্থাৎ যেহেতু তার ভেতরে নবচেতনার জাগরণ ঘটেছে, সুতরাং প্রতিটি পাসিং মোমেন্ট নতুন একটা বার্তা তার কাছে বয়ে আনছে। ইচ ডে ওয়াজ আ স্পিরিচুয়াল রোম্যান্স, অ্যাজ ইফ হি ওয়াজ বর্ন ইন্টু আ ব্রাইট নিউ ওয়ার্ল্ড। অ্যাডভেঞ্চার লিপড অ্যান আনএক্সপেক্টেড ফ্রেন্ড, and danger brought a keen, sweet tang of joy. Each happening was a deep experience. Each day was a spiritual romance. এই যে রোম্যান্স কথাটির ব্যবহার বর্তমান কালে একে সংকুচিত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র কোনো একটি প্রেমের ঘটনার সঙ্গে একে সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু অরিজিনালি এই কথাটির অর্থ হচ্ছে ফ্যান্সিফুল স্টোরি ইন ভার্স। যখন একটা চমৎকার কাহিনীকে, একটা রূপকথার কাহিনীকে, কাল্পনিক কাহিনীকে কবিতার ভেতর দিয়ে প্রকাশ করা যায়, প্রকাশ করা হয়, তাকেই বলা হয় রোম্যান্স। এই যে সমস্ত আগেকার দিনের যারা নাইটস, তারা আশ্চর্য সব দেশে যেতেন এবং সেখানে গিয়ে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, সমস্ত অ্যামেজিং অ্যান্ড ইনক্রেডিবল থিংস তারা সব দেখছেন। এবং তাদের এই নতুন দেশে গিয়ে পড়া সেটা একটা অভিযানের মতন, এবং সেটা আমাদের অভ্যস্ত চেতনার অনেক বাইরে। সেই জন্যে সে যেন অসম্ভব ঘটনা সব বলে মনে হয়। এবং এই যে ঘটনাগুলো, একজন নাইট একটা নতুন দেশে অভিযান শেষ করে যখন ফিরে এসে সেগুলো বলছেন, সেই কাহিনীগুলিকে যখন কবিতা আর কাব্যের ভেতর দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে বলে রোম্যান্স। অরিজিনালি রোম্যান্সের অর্থ হচ্ছে এই রকম, ফুল অফ হাই অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ইমপ্রবেবল হ্যাপনিংস। এবং শ্রী অরবিন্দ এই অর্থে এটিকে ব্যবহার করেছেন, মানে শব্দের মূল অর্থে ব্যবহার করেছেন। অশ্বপতির কাছে প্রত্যেকটি দিনই হচ্ছে একটা নতুন অভিজ্ঞতার দিন, যেন একটা মহান অভিযানের ফসল, যেন তিনি জন্মেছেন একটা উজ্জ্বল নতুন পৃথিবীতে, ব্রাইট নিউ ওয়ার্ল্ড, অ্যাজ ইফ হি ওয়াজ বর্ন ইন্টু আ ব্রাইট নিউ ওয়ার্ল্ড, যা সম্পূর্ণ আমাদের এই পার্থিব পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে সব উত্তেজনাকর এবং আশা করা যায়নি এরকম সব বিষয় ঘটে চলেছে, সহসাই সব বিষয় ঘটে চলেছে। অ্যাডভেঞ্চার লিপড অ্যান আনএক্সপেক্টেড ফ্রেন্ড, অভিযান সেটি ভয়ঙ্কর এবং ঝুঁকিবহুল হতে পারে, আবার এটি সহায়কও হতে পারে। এমনকি যখন তা ভয়ঙ্কর এবং ঝুঁকিবহুল, সেই যে ডেঞ্জার, সেই যে ভয়ঙ্করতা, সেটি নিয়ে আসে অনেক সময় আ কিন সুইট ট্যাং অফ জয়। এই যে ট্যাং কথাটি, এটি আবার এসেছে কোথা থেকে না, খুব ভালো যে পাচক রান্না করে, যে খুব ভালো, সে জানে যে কতটা লেবুর রস কিংবা লঙ্কা একটা প্রিপারেশনের ভেতরে দিতে হবে যাতে একটা ট্যাং তৈরি হয়। ট্যাং মানে একটা শার্প এনজয়েবল টেস্ট, একটা তীক্ষ্ণ অথচ এনজয় করা যায় সেই রকম একটা টেস্ট সেটি তৈরি হবে। তো এই যে
অ্যাডভেঞ্চার, অভিযানের যে ভয়ঙ্করতা, অ্যাডভেঞ্চার লিপড অ্যান আনএক্সপেক্টেড ফ্রেন্ড, আ কিন সুইট ট্যাং অফ জয়। অর্থাৎ এই যে ভয়ঙ্করতা, এই যে আশাতীত ব্যাপার স্যাপার, সেগুলো অশ্বপতির ভেতরে এক রকমের শার্প অ্যান্ড এনজয়েবল ফিলিং তৈরি করছে। এটি keen, sweet tang of joy. Each happening was a deep experience. প্রত্যেকটি ঘটনা, এই যে সময় এগিয়ে চলেছে, অগ্রগামী সময়ের ভেতরকার প্রত্যেকটি ঘটনা, অভিজ্ঞতা, তার প্রত্যেকটি যেন একটা গভীর বিষয়কে তার অভিজ্ঞতায় এনে দিচ্ছে। আমরা সচরাচর কি দেখি, আমাদের যাদের বয়স টয়স হয়ে গিয়েছে তারা বলি, ওফ, এই সময়ে বেঁচে থাকা মানে একেবারে যত দিন যাচ্ছে ততই পৃথিবীটা যেন খারাপ হয়ে যাচ্ছে। এগুলো আমরা কেন বলি? যেহেতু আমাদের ভেতরে ওই চেতনার জাগরণ, অথবা জাগরণেরও প্রয়োজন নেই, ওই চেতনার অভিমুখীনতা তৈরি হয়নি আমাদের ভেতরে। এই সাবিত্রীর বিরাট অবদান পাঠকের কাছে, যে জাস্ট to make himself prepared to accept each day as a day of spiritual romance. এই প্রস্তুতি আমাদের ভেতরে তৈরি হওয়া, আমাদের যে বিরাট ভয়ঙ্কর কোনো অ্যাডভেঞ্চারে নেমে পড়তে হবে তা নয়, কিন্তু প্রতিদিনের ঘটনা, দৈনন্দিনতার যে পৌনঃপুনিকতা, সেটার ভেতর দিয়ে যেন আমরা নতুন নতুন বিষয়কে আবিষ্কার করতে করতে এগোতে পারি। এইটি হচ্ছে একেবারে প্রাথমিক যে স্পিরিট, সেটি আমরা সাবিত্রী থেকে পাই, এবং অশ্বপথের এই সাধনা আমাদের ভেতরে একটা সেই রকম প্রণোদনা তৈরি করতে সক্ষম। There were high encounters, epic colloquies, and counsels came couched in celestial speech, and honeyed pleadings breathed from occult lips to help the hurt to yield to rapture's call, and sweet temptations stole from beauty's realms, and sudden ecstasies from a world of bliss. এই 6টি লাইনের ভেতর দিয়ে অপূর্ব বর্ণনা রয়েছে। এগুলি হচ্ছে উদাহরণ, যে অভিযান, যে অ্যাডভেঞ্চার অশ্বপতির অভিজ্ঞতায় তিনি অর্জন করছেন, তার কতকগুলো উদাহরণ। এই যে স্পিরিচুয়াল রোম্যান্সের কথা আমরা শুনলাম, সেই ডেজ অফ স্পিরিচুয়াল রোম্যান্স, তার ভেতর দিয়ে কীরকম সব অভিজ্ঞতা আসছে। বলছেন হাই এনকাউন্টার্স, মানে এই যে গ্রেট বিইংস, মহান সত্তা সব, তাদের সঙ্গে যে মিটিং হচ্ছে, তাদের সঙ্গে যে আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তারা যে এসে অশ্বপতির সঙ্গে কথা বলছেন, তার ভেতরে একটা থ্রিল, তার ভেতরের একটা রোমাঞ্চ। যেমন যাদের আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি, যাদের আমাদের স্মৃতিতে, আমাদের কাছে যারা হিরো, যদি এরকম কখনো কল্পনা করা যায় যে তারা এসে আমাদের সামনে দাঁড়িয়েছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, তাহলে আমাদের ভেতরে যে একটা রোমাঞ্চ তৈরি হয়। এই মানুষটা, যাকে এতদিন ধরে আমরা এই রকম আসনে বসিয়ে রেখেছি, সে একেবারে আমার সামনে, এই রকম। অ্যান্ড এপিক কলোকি, কলোকি কথাটির মানে হচ্ছে কনভারসেশন। এপিক কলোকিজ, কলোকি কথাটির মানে হচ্ছে কনভারসেশন, কথাবার্তা, পরস্পরের সঙ্গে মিলিতভাবে যখন কথাবার্তা বলছে, এই যে কনভারসেশন, এগুলো এপিক। কেন না, রাজা অশ্বপতি, যিনি একটি ঊর্ধ্বতর উচ্চতর চেতনা ঋদ্ধ, তিনি ওই মহান অস্তিত্বের সঙ্গে কথা বলছেন, সুতরাং তার স্তরটা অত্যন্ত উঁচু। এপিক মানে হচ্ছে সামথিং ভেরি নোবেল অ্যান্ড ফুল অফ সিগনিফিক্যান্স, অত্যন্ত মহান, এবং তার ভেতরে একটা গভীরতা রয়েছে সেই কথাবার্তার মধ্যে। সেই জন্যে এপিক কলোকিজ এর অভিজ্ঞতা অশ্বপতির কাছে আসছে। তারপর অ্যান্ড কাউন্সেলস কেম, কাউন্সেল মানে অ্যাডভাইস,
এই যে কাউন্সেল মানে ওয়ার্ডস অফ অ্যাডভাইস, বিভিন্ন রকমের উপদেশ, কিভাবে আসছে সেটি কাউচড ইন সেলেশিয়াল স্পিচ, সাধারণ শব্দের ভেতর দিয়ে সেগুলো ব্যাখ্যা করা হচ্ছে না, সদা সত্য কথা বলিবে, চুরি করা মহাপাপ, এরকম নয়, কিন্তু সেগুলি উপস্থাপিত হচ্ছে, আসছে অশ্বপতির কাছে স্বর্গীয় উপায়ে, অর্থাৎ একটা আশ্চর্য অদ্ভুত প্রত্যক্ষ অনুভূতির সঙ্গে যেন যোগাযোগ তৈরি হচ্ছে, এক্সপ্রেস নট ইন অর্ডিনারি ওয়ার্ডস বাট ইন আ হেভেনলি ওয়ে, যেন স্বর্গীয় উপায়ে সেটা কমিউনিকেটেড হচ্ছে অশ্বপতির কাছে, এবং এমন সব বিষয় যেগুলি অশ্বপতিকে আকৃষ্ট করছে, হানিড প্লিডিংস, অত্যন্ত মধুর বিষয়, যেগুলি প্লিডিং অর্থাৎ তার আকর্ষণ বাড়ানোর জন্য যেন প্লিড করছে, বারবার বলে যাচ্ছে, সেই রকম ব্রিথড ফ্রম অকাল্ট লিপস, কোথা থেকে আসছে, উচ্চারিত হচ্ছে কোথা থেকে, অকাল্ট লিপস, বাইরে দেখা যাচ্ছে না, এরকম ওষ্ঠ হতে তারা যেন নির্গত হচ্ছে। টু হেল্প দ্য হার্ট টু yield টু rapture's call, rapture অর্থাৎ আনন্দ, প্রবল আনন্দের যে আহ্বান, যা সরাসরি গিয়ে, যাতে তা সরাসরি গিয়ে হৃদয়ে পৌঁছয়। আমাদের কাছে এই র্যাপচার মানে এক্সট্রিম ডিলাইট, তার থেকে বেশি অ্যাট্রাকটিভ তো আর কিছু হতে পারে না। আমরা আনন্দের খোঁজেই রয়েছি, কেন না এই সমগ্র জগতই আনন্দের মধ্যে, আনন্দাদ্বৈব কল্পিতানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ যেহেতু এই সমগ্র সৃষ্টি আনন্দের মধ্যেই সৃষ্ট হয়েছে, সেই জন্য আমরা সবসময় সব থেকে বেশি আমাদের আকৃষ্ট হই আমরা আনন্দের প্রতি, এক্সট্রিম ডিলাইট, সেই দিকে যেন আমাদের আকর্ষণ বেশি। সেইটি রাজা অশ্বপতির কাছে প্লিডিংয়ের মতন, যেন সেইটি চাইছে টু গেট দ্য কিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট। সেটি কোথা থেকে আসছে না, ব্রিথড ফ্রম অকাল্ট লিপস, সেই শব্দবন্ধ উচ্চারিত হচ্ছে অকাল্ট অর্থাৎ গুপ্ত ওষ্ঠ থেকে, যাতে অশ্বপতির হৃদয় সেই আনন্দের আহ্বানে সরাসরি সাড়া দিতে পারে। সুইট টেম্পটেশনস স্টোল ফ্রম বিউটিজ realms, এই যে স্টোল, আগেও এই শব্দটি আমরা পেয়েছি, স্টিল থেকে পাস্ট টেন্স করা হচ্ছে স্টোল, অর্থাৎ চুরি করে, যেন খুব ধীরে ধীরে নীরবে ক্রিপ করে, হামাগুড়ি দিয়ে, লুকিয়ে, যাতে কেউ শুনতে না পায়, যাতে কেউ দেখতে না পায়, এইভাবে খুব সাইলেন্টলি অ্যান্ড সিক্রেটলি, যাতে দেখা শোনা কিচ্ছু না যায়, সেইভাবে এই যে সুইট টেম্পটেশনস অর্থাৎ এই মধুর যে সমস্ত আকৃষ্ট করার বিষয়গুলি, সেগুলি প্রবেশ করছে কোথা থেকে আসছে, তারা সৌন্দর্যের রাজত্ব থেকে, এবং তারা সঙ্গে করে নিয়ে আসছে, তাদের সঙ্গে আসছে ওই আনন্দের অনুভব, যার কথা একটু আগে বলা হলো, আনন্দের অনুভব এবং এই সৌন্দর্যের ভেতরকার যে মাধুর্য, এ দুটি যেন লুকিয়ে প্রবেশ করছে। ইন্টেন্স ডিলাইট, তার সঙ্গে সুইট টেম্পটেশনস প্রবেশ করছে, এবং এটা খুব ধীরে ধীরে নয়, হঠাৎই, কামিং সাডেনলি ফ্রম আ হায়ার লেভেল, একটা উচ্চতর স্তর থেকে যেন হঠাৎ প্রবেশ করছে। সাডেন এক্সট্যাসিস ফ্রম আ ওয়ার্ল্ড অফ ব্লিস, অর্থাৎ আনন্দের যে জগৎ, সেইখান থেকে হঠাৎ এসে যেন প্রবেশ করছে। অশ্বপতি এইগুলি অভিজ্ঞতার ভেতরে আনছেন। তারপর ইট ওয়াজ এ রিজন অফ ওয়ান্ডার অ্যান্ড ডিলাইট, এই যে সাটল ওয়ার্ল্ড, সূক্ষ্ম জগৎ,
যেটি যেখানে অশ্বপতি এখন রয়েছেন, চেতনাগতভাবে যে সূক্ষ্ম জগতে অশ্বপতির এখন অধিষ্ঠান, সেই অশ্বপতি সেই জায়গাটিকে কিভাবে দেখছেন? আ রিজিয়ন অফ ওয়ান্ডার অ্যান্ড ডিলাইট। সেটি সব আশ্চর্যময়তার জগৎ এবং আনন্দের জগৎ। সেইখানে যেন তিনি নিজেকে আবিষ্কার করছেন। All now his bright clairaudience could receive a contact thrilled of mighty unknown things. His bright clairaudience could receive, এই যে নানান রকমের আশ্চর্য সব বিষয় যেগুলির অভিজ্ঞতা তাকে স্পর্শ করছে, এইটি তিনি রিসিভ করছেন কিসের সাহায্যে? থ্রু হিজ ব্রাইট ক্লেয়ারঅডিয়েন্স। এই যে ক্লেয়ারঅডিয়েন্স, এই শব্দটি একটু অসচরাচর। আমরা কি জানি? আমরা ক্লেয়ারভয়েন্স জানি। ক্লেয়ারভয়েন্স হচ্ছে একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে ক্লিয়ার সাইট, একেবারে স্পষ্ট দৃষ্টি, স্বচ্ছ দৃষ্টি। এবং এটি ব্যবহার করা হয়, ক্লেয়ারভয়েন্স কথাটি ব্যবহার করা হয় সাধারণত সূক্ষ্ম দৃষ্টিকে বোঝানোর জন্যে। বাইরের দিক থেকে স্থূল যে চেহারা আমাদের কাছে এসে পৌঁছয়, তার অন্তরে যে সূক্ষ্ম সত্য রয়েছে, সেই সত্যটি যার দৃষ্টিতে ধরা দেয়, সেই দৃষ্টিকে বলা হয় ক্লেয়ারভয়েন্স বা ক্লিয়ার সাইট। এখানে শ্রী অরবিন্দ ব্যবহার করলেন ক্লেয়ারঅডিয়েন্স। এটি সম্ভবত শ্রী অরবিন্দেরই কয়েনেজ, কারণ ক্লেয়ারঅডিয়েন্স সচরাচর পাওয়া যায় না। তার মানে হচ্ছে সাটল হিয়ারিং, সূক্ষ্ম শ্রবণ। এই যে শুদ্ধ অবহিতি সূক্ষ্ম শ্রবণের ভেতর দিয়ে, সেটি অশ্বপতির কাছে এসেছে অ্যাজ আ গিফট অফ দ্য স্পিরিট, অন্তরাত্মার দান হিসেবে, উপহার হিসেবে। এইটি তাকে যেন ওই সূক্ষ্ম শ্রবণের বিষয়টিতে পারঙ্গম করে তুলেছে। তিনি এখন সব কিছু শুনতে পারেন, সমস্ত কিছু, যা যে তরঙ্গ ভেসে বেড়াচ্ছে সেই সব তাঁর শ্রবণে এসে ধরা দেয়। আমরা সেদিনে বলছিলাম যে মা বসে আছেন তার বাড়ির কাছাকাছি ফোঁতেনব্লো বলে সেই অরণ্যের ভেতরে, সেখানে পাখিরা কথা বলছে, গাছ কথা বলছে, সব শুনতে পাচ্ছেন তিনি। এটি হচ্ছে ক্লেয়ারঅডিয়েন্স, অর্থাৎ সূক্ষ্ম স্তরে তাঁর চেতনা, সেগুলি সব তিনি রিসিভ করছেন। পিওর পারসেপশন তাঁর, সেগুলি সব তিনি রিসিভ করছেন। আ কন্ট্যাক্ট thrilled of mighty unknown things। বলছেন এই যে অশ্বপতি সমস্ত কিছু সূক্ষ্ম শব্দ সব শুনতে পাচ্ছেন, তিনি এখন এই সব বিষয়গুলো দেখতে পাচ্ছেন তার কারণ অ্যাজ এ রেজাল্ট অফ আ কন্ট্যাক্ট thrilled of mighty unknown things। তিনি একটা থ্রিলিং কন্ট্যাক্ট, রোমাঞ্চকর সংযোগ তৈরি হয়েছে। কিসের সঙ্গে? অসংখ্য শক্তিশালী নতুন বিষয়ের সঙ্গে। শ্রী অরবিন্দ এই ক্লেয়ারঅডিয়েন্স কথাটির ভেতর দিয়ে একটা বিরাট ব্যাপারকে যেন আমাদের সামনে তুলে ধরছেন, দ্য ক্যাপাসিটি অফ সাটল হিয়ারিং। এবং এইটি অশ্বপতির ভেতরে ওই নবলব্ধ চেতনার সঙ্গে তৈরি হয়েছে। Awakened to new unearthly closenesses, the touch replied to subtle infinities, and with a silver cry of opening gates, sight's lightnings leaped into the invisible। এতক্ষণ আমরা ক্লেয়ারঅডিয়েন্স এর কথা শুনলাম। তার আগে আমরা শুনেছি high encounters, epic colloquies, counsels,
হানিড প্লিডিংস ইত্যাদি। তার আগে আমরা ডেজ অফ স্পিরিচুয়াল রোম্যান্স, স্তরে স্তরে শ্রী অরবিন্দ আমাদের কাছে রাজা অশ্বপতির চেতনার উন্মোচন এবং কিভাবে তিনি সূক্ষ্ম হতে সূক্ষ্মতর চেতনার সঙ্গে যুক্ত হচ্ছেন তার একটি বর্ণনা আমাদের সামনে উপস্থাপিত করছেন। এই একেবারে অসাধারণ, এর ভেতরে একটা থ্রিল রয়েছে। প্রতিটি অংশ যত আমরা একটু একটু করে এগোচ্ছি আমরা দেখছি কত গভীরে, কত নানানমুখী গভীরতার ভেতর দিয়ে কবি আমাদের নিয়ে চলেছেন রাজা অশ্বপতির সেই চেতনার যে ব্যাপার তার মধ্যে দিয়ে, কিভাবে আমাদের মানে চেতনার উত্তরণের যে ব্যাপার তার ভেতর দিয়ে কিভাবে তিনি আমাদের নিয়ে চলেছেন, এগুলি প্রতি ছত্রে আমরা দেখতে পাচ্ছি। বলছেন awakened to new unearthly closenesses, এই যে স্পর্শের যে অনুভব, স্পর্শের অনুভব, একটা স্পর্শের অনুভবের ভেতর দিয়ে একটা নতুন চেতনার জাগরণ ঘটছে। সেটি কি না, unearthly closeness, unearthly closenesses, অপার্থিব ক্লোজনেস অর্থাৎ নৈকট্য, unearthly অপার্থিব নৈকট্য। এই পৃথিবীর জিনিস যেসব নয়, এই পৃথিবীর বিষয়ে যে সমস্ত নয়, কিন্তু যা এখন রাজা অশ্বপতির খুব কাছের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়গুলি এতটাই কাছের, তার সামীপ্য এত ভীষণ যে স্পর্শের অনুভবটা জাগাচ্ছে। এটা respond to subtle infinities, the touch replied to subtle infinities, আর with a silver cry of opening gates, sight's lightnings leaped into the invisible. সিলভার, এখানে সিলভার বলতে কালার, একদিকে যেমন কালার আরেকদিকে মেটালও বলা যায়। সিলভার গেটস মানে গেটস মেড আপ অফ সিলভার হতে পারে সেটা, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রং, অর্থাৎ একটি দরজা যেন খুলে যাচ্ছে যার রং রূপোর মতো চকচকে। এখন এই যে রূপোর মতো চকচকে দরজা, এর একটা মজা আছে। আমরা যখন এই পৃথিবীকে দেখি তার ভেতরকার ঔজ্জ্বল্য, তার ওই যে সিলভারি গ্লো যেটা, সেটা এত জোরালো যে সেইটাই আমাদের সমস্ত নজর হরণ করে নেয়। ওই দরজাটা খুললে তার ভেতরে যে আরও মূল্যবান কিছু থাকতে পারে সেটা আমাদের মনে হয় না। কিন্তু রাজা ভেতরে যেহেতু সেই নতুন চেতনার জাগরণ ঘটেছে এবং তিনি যেহেতু ওই সূক্ষ্ম অনন্তের বিষয়গুলির একেবারে স্পর্শ অনুভব করছেন, তিনি দেখছেন যে গেটস মেড আপ অফ সিলভার যখন তারা খুলছে তখন একটা আশ্চর্য সুন্দর মিউজিক্যাল সাউন্ড তৈরি হচ্ছে, আর সিলভার ক্রাই অফ ওপেনিং গেটস। অর্থাৎ এই গেট যখন খুলছে তখন তার ভেতরে একটা সিলভার ক্রাই তৈরি হচ্ছে। সিলভার এই কথাটিকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। গেট সেটি মেটিরিয়ালি সিলভারের হতে পারে, তার কালার সিলভার হতে পারে, ইভেন ওয়েন দে ওয়ার ওপেনিং তারা যেন একটা সিলভার ক্রাই, একটা চমৎকার সুন্দর সাঙ্গীতিক শব্দ তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে। এই দরজা খুলে যাচ্ছে, দরজার মধ্যে দিয়ে কি উন্মুক্ত হচ্ছে না, দ্য পাওয়ার অফ ভিশন, দৃষ্টির একটা শক্তি। এবং হঠাৎ যেন একেবারে বিদ্যুতের মতো দ্রুততায় অশ্বপতি দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? এতক্ষণ যা দেখতে পাননি, ইন্টু দি ইনভিজিবল, বাইরের দৃষ্টিতে যাকে দেখা যায় না, অসংখ্য নানান সমস্ত জগৎ যা তিনি আগে দেখতে পাননি। ওই সিলভার গেট যা আটকে রেখেছিল, গেট যেই খুলে গেছে, সিলভারি সাউন্ডের ভেতর দিয়ে, সিলভারি ক্রাইয়ের ভেতর দিয়ে
তখন তিনি সমস্তটা দেখতে পাচ্ছেন, সেই জগৎগুলি তার কাছে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ক্লিয়ার অডিয়েন্স, এরপরে তিনি সূক্ষ্ম দৃষ্টি, তার ভেতর দিয়ে সব দেখতে পাচ্ছেন। Ever his consciousness and vision grew. They took an ampler sweep, a loftier flight. He passed the border marked for matter's rules and passed the zone where thought replaces life. Ever, মানে অলওয়েজ, সব সময়, কনস্ট্যান্টলি, নিরন্তর, তার চেতনা এবং তার দৃষ্টিশক্তি, নতুন নবলব্ধ দৃষ্টি, এই দুটি টেকিং অন অ্যান অ্যাম্পলার সুইপ। অ্যাম্পল মানে প্রচুর, সুইপ মানে একটা বিরাট প্রসার, তার চেতনার অনেকটা, এবং তার দৃষ্টিশক্তি যা, সেটি যেন ক্রমশ আরও প্রসারিত হয়ে যাচ্ছে, এবং ক্রমশ সে উঠে চলেছে, এভার হায়ার, আরও উঁচুতে উঠে চলেছে। লফটি মানে হাই, কত দূর উঠে যাচ্ছে না, একেবারে হি পাসড দ্য বর্ডার মার্কড ফর ম্যাটার্স রুল, জড়ত্বের যে নিয়ম, জড়ত্বের যে জগৎ, তাকে অতিক্রম করে উঠে যাচ্ছে। ডমিনেশন অফ ম্যাটার, আমাদের সমস্ত চেতনার বেশিরভাগটাই জড়ত্বের দ্বারা রুলড হয়, তাকে ছাড়িয়ে সে উঠে যাচ্ছে এবং তাকেও অতিক্রম করে যাচ্ছে। অ্যান্ড পাস্ট দ্য জোন where thought replaces life. লাইফ, জীবন চেতনা, প্রাণ চেতনা, তাকে অতিক্রম করে গেল মন চেতনা, এবং সেই মন চেতনাকেও অতিক্রম করে তিনি উঠে যাচ্ছেন। থট বিকামস ডমিনেন্ট, হি গোজ বিয়ন্ড দ্যাট জোন টু। যে জায়গাতে চিন্তা নিজের ডমিনেন্স প্রতিষ্ঠিত করলো, তাকেও অতিক্রম করে তিনি উঠে যাচ্ছেন। চিন্তার জগৎকে অতিক্রম করে তিনি চলে যাচ্ছেন তার এই নবলব্ধ চেতনার এবং নবলব্ধ দৃষ্টির মধ্যে দিয়ে। Out of this world of science, suddenly he came into a silent self, where world was not, and looked beyond into a nameless vast. আমরা যে জগতে বাস করি, সেই জগৎ হচ্ছে ওয়ার্ল্ড অফ সায়েন্স, প্রতীকের জগৎ। যা কিছু আমরা দেখছি তার একটা নাম আছে, এটা গাছ, ওটা পাহাড়, ওটা নদী, সেটা সমুদ্র, এইটা মানুষ, ওইটা প্রাণী, ইত্যাদি ইত্যাদি নানান নাম আমরা দিয়েছি। এই প্রত্যেকটি হচ্ছে আসলে এক একটা সাইন, এক একটা চিহ্ন, এক একটা প্রতীক। এই যে রূপ এবং প্রতীয়মানতা, ফর্মস অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস, যার উপরে নির্ভর করে আমরা এই প্রতীকগুলোকে তার একটা নির্দিষ্ট নাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা এই রকম একটা জগতে আছি ততক্ষণ পর্যন্ত সেগুলি আমাদের কাছে সত্য। যখন আমরা সূক্ষ্ম জগতে প্রবেশ করছি, এই যে নাম এবং রূপ, যার প্রতিষ্ঠা হচ্ছে জড়ত্বের ওপরে, গ্রসনেসের ওপরে, তাকে অতিক্রম করে যখন আমরা সূক্ষ্ম চেতনার মধ্যে প্রবেশ করছি, তখন আমরা কি হচ্ছে না, আউট অফ দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স আমরা চলে যাচ্ছি। অশ্বপতি এই আউট অফ দিস ওয়ার্ল্ড অফ সায়েন্সে চলে গেলেন, অর্থাৎ এই পার্থিব জগৎ, বস্তু জগৎ, তাকে অতিক্রম করে অন্তর্জগতে তিনি প্রবেশ করছেন, এবং প্রবেশ করে তিনি দেখছেন কোথায় এলেন, ইন্টু আ realm অফ সাইলেন্ট সেলফ where world was not. একটা নীরব যেন সেলফ, আত্মার প্রসার, নীরব একটি আত্মার প্রসার, একটি সত্তার প্রসার, যেখানে কোনো জগৎ নেই। জগৎ বলতে আমরা যে পরিসরকে চেতনায় আনি, সেই পরিসর সেখানে নেই। এটি পরিপ্রকাশের উত্তরণে যে ক্ষেত্র সেইখানে, সৃষ্টির উত্তরণে যে ক্ষেত্র সেইখানে, সমস্ত রকম চিহ্ন তাকে পেরিয়ে গিয়ে যে জায়গা সেইখানে তিনি এলেন এক নীরব সত্তায়,
যেখানে কোনো জাগতিক অভিজ্ঞতার প্রবেশ নিষেধ, তিনি সেখান থেকেও তাকালেন, তাকেও অতিক্রম করে একটা অবাধ প্রসারের দিকে তিনি তাকালেন, ইন্টু আ ভাস্টনেস, যার কোনো নাম নেই, যাকে মন চেতনা দিয়ে চিহ্নিত করা যায় না। লুকড বিয়ন্ড ইন্টু আ নেমলেস ভাস্ট। These symbol figures lost their right to live. Old tokens dropped our sense. Old tokens dropped our sense can recognize. There the heart beat no more at body's touch. There the eyes gazed no more on beauty's shape. এই যে সিম্বল ফিগার, অর্থাৎ অশ্বপতি যে জায়গায় গেছেন, সেই যে স্টেট অফ সাইলেন্ট সেলফ, সমস্ত রকম পরিপ্রকাশের উত্তরণে যে নীরব সত্তার প্রসারের ভেতরে তিনি গেছেন, সেখানে এই যে সিম্বল ফিগার্স, অর্থাৎ প্রতীকী যে রূপগুলি, সেগুলো যেন তাদের বেঁচে থাকবার অধিকারকেই হারিয়ে ফেলেছে সেখানে। অর্থাৎ কোনো প্রতীকী রূপ নিয়ে সেখানে বেঁচে থাকা যায় না। Old tokens dropped, our sense can recognize. গদ্য হলে কি হবে? Old tokens that our sense can recognize had been dropped. অর্থাৎ যেসব টোকেন, যেসব প্রতীক, যা দেখে আমাদের সেন্স, আমাদের এই পার্থিবতার ভেতরকার যে অনুভব, সেগুলো চিনে নিতে পারে তাদের, সেসবকে ড্রপড, পরিত্যাগ করা হয়েছে। There the heart beat no more at body's touch. অর্থাৎ সেখানে কোনো রকম শরীরী স্পর্শের ভেতর দিয়ে, শরীরী স্পর্শ আমরা পাই কিভাবে? শ্বাস প্রশ্বাস এবং হার্টবিটের মধ্যে দিয়ে। সেখানে যেন হার্টবিট থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ শরীরী অবহিতি সেখানে যেন আর নেই। যদিও লাইফ প্রসেসেস সেখানে চলেছে অন্যভাবে, সেখানে এমন কোনো রূপ নেই যা চোখ এনজয় করতে পারে। অর্থাৎ সাধারণত আমরা যা দেখি তার ভেতরে একটা বিউটিকে খুঁজি, একটা সৌন্দর্যকে খুঁজি। বিউটি কি? সেই বিখ্যাত বা সংজ্ঞা বিউটির, সেখানে বলা হয়েছে যে বিউটি ইজ নাথিং বাট প্লেজারেবল সেন্স পারসেপশনস। আমরা যখন আমাদের বাইরের অনুভবে থাকি, মানে ফিজিক্যাল সেন্সের ভেতরে থাকি, তখন আমরা সমস্ত রকম অনুভূতির যে বিষয়গুলো, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটা আনন্দ পাচ্ছি এরকম কিছু তৈরি করি, প্লেজারেবল সেন্স পারসেপশন, তাকে আমরা বলি বিউটি। সেই রকম কিছু সেখানে পাওয়া যায় না। এমনকি যে মোস্ট সাটল অ্যান্ড রিফাইন্ড ফর্মস, তাকেও উত্তরণ করে গেছেন রাজা তাঁর চেতনায়। সমস্ত রকম প্রতীক, সব রকম পার্থিবতা তাকে অতিক্রম করে রাজা চলে গেছেন সেই জগতে যেখানে পার্থিবতার কোনো কিচ্ছু অবশিষ্ট নেই। আজকে আমরা এখানেই শেষ করছি রাজার চেতনার এই অধ্যায়ন। এটি ঘটে চলেছে ক্রমাগতভাবে রাজা অশ্বপতির। আজ আমরা এখানেই শেষ করছি। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।